আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদের আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে দেখিয়েছিলাম। এখন আপনাদের আরবের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে দেখাতে চাচ্ছি। সবাই লক্ষ্য করুন, দেখেন আরব উপদ্বীপের ভৌগোলিক পরিচিতির দিক থেকে আমরা আরব উপদ্বীপকে তিন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। দেখেন আমরা স্টেপ বাই স্টেপ এমন ভাবে একটা বড় পড়বো যাতে ওই বিষয়ে আর আমাদের পড়া না লাগে। তাহলে আমরা এখানে ভাগ করেছি কিভাবে, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। এখন আরবের কোন অংশটা কি, কোন অংশ মরু অঞ্চল, কোন অংশ পার্বত্য অঞ্চল, বা কোন অংশটাকে উর্বর অঞ্চল বলা হচ্ছে, এটা যদি আমরা এখন আলাদা করি, তাহলে মরু অঞ্চল বলতে আমরা উত্তর আরবকে বুঝবো। অর্থাৎ আরবের উত্তর অংশটা হচ্ছে মরু অঞ্চল। আরবের মধ্য অংশ, যেটা আমরা মধ্য আরব বলছি, এই মধ্য আরবটা হচ্ছে পার্বত্য অঞ্চল। আর দক্ষিণ আরবকে বলা হচ্ছে উর্বর অঞ্চল। এখন আমরা দেখব উত্তর আরবে কি কি আছে, মধ্য আরবে কি আছে, দক্ষিণ আরবে কি আছে, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। এখন উত্তর আরবে কি, আমরা যেহেতু দেখছি উত্তর আরবের উত্তর অংশটা মরু অঞ্চল, তার মানে উত্তর আরবে আমরা মরুভূমির দেখা পাবো। এখন আমরা তিনটা মরুভূমি অন্তত জানবো। তার মধ্যে একটা হচ্ছে আন-নুফুদ। আন-নুফুদ এটা একটা মরুভূমি আরবের, এবং এটা আরবের উত্তর অংশে অবস্থিত। এরপরে আমরা বলতে পারবো রাব আল খালি। রাব আল খালি, এটা নিয়ে আমরা কয়েকটা কথা বলবো। রাব আল খালির কিন্তু অবস্থান আরবের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এটা হচ্ছে আরব উপদ্বীপের মধ্যে বৃহত্তম মরুভূমি, এমনকি পৃথিবীর ব্যাপক বালু রাশির সমন্বয়ে গঠিত এই রাব আল খালি মরুভূমি। এরপরে আমরা আরেকটা পাবো, সেটার নাম হচ্ছে আদ-দাহনা। সেটার নাম হচ্ছে আদ-দাহনা। এই আদ-দাহনাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বালিগুলোর রং হচ্ছে লালচে। তাহলে আদ-দাহনার অবস্থানটা কোথায়, আন-নুফুদ এবং রাব আল খালি এর মধ্যবর্তী স্থানে অবস্থিত যে মরুভূমি, সেটির নাম হচ্ছে আদ-দাহনা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা আরেকবার বলি, তাহলে দেখেন মরু অঞ্চল আরবের উত্তর অংশটাকে আমরা বলছি। এখানে আমরা তিনটি মরুভূমি পাচ্ছি, যার একটি নাম হচ্ছে আন-নুফুদ, আরেকটি রাব আল খালি, আরেকটি আদ-দাহনা। আদ-দাহনা লাল বালিপূর্ণ অঞ্চল, আর আরব উপদ্বীপের বৃহত্তম মরুভূমি হচ্ছে রাব আল খালি, যার অর্থ হচ্ছে শূন্য প্রান্তর। এখন যদি আমরা মধ্য আরবে চলে আসি, তাহলে মধ্য আরবে কি পাবো, মধ্য আরবে আমরা তিনটা প্রদেশ পাবো। কয়টা প্রদেশ পাবো, তিনটা। তার মধ্যে একটা হচ্ছে হেজাজ, আচ্ছা একটা হচ্ছে হেজাজ, আরেকটা হচ্ছে নজদ, আরেকটা হচ্ছে আন আশা, আরেকটা হচ্ছে আন আশা। এই তিনটা প্রদেশের সমন্বয়ে মধ্য আরব, মানে মধ্য আরব গঠিত আর কি। মধ্য আরবের এই যে তিনটা প্রদেশ দেখলেন, এর বেশিরভাগ অঞ্চল হচ্ছে কি পর্বতময়, যার কারণে মধ্য আরবটাকে আমরা পার্বত্য অঞ্চল হিসাবে অভিহিত করছি। এখানে মজার ব্যাপার হচ্ছে, এই যে হিজাজটা দেখছেন, ইসলামের যে পবিত্রতম স্থানগুলি রয়েছে তার অবস্থান কিন্তু এই হেজাজ প্রদেশের অন্তর্গত। তাহলে হেজাজে কি কি পাবো দেখেন, হেজাজের মধ্যে কিন্তু আমরা পাবো মক্কা, পাবো কি মদিনা, পাবো কি তায়েফ, আর কি পাবো জেদ্দা। এই চারটা গুরুত্বপূর্ণ শহর কিন্তু আমরা পাচ্ছি কার মধ্যে, হেজাজের মধ্যে। আচ্ছা, আর হেজাজ প্রদেশের রাজধানী হচ্ছে মক্কা। এই মক্কা নগরীকে পৃথিবীর আদি নগরী হিসাবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কুরআনে মক্কাকে বলা হয়েছে উম্মুল কুরা বা আদি শহর বা নগর। মদিনা, যার পূর্ব নাম হচ্ছিল ইয়াসরিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে এটা মদিনাতুল নবী হিসাবে আখ্যায়িত হয়েছে। তায়েফ বিখ্যাত শহর, এবং জেদ্দা বর্তমানে সৌদি আরবের বিখ্যাত একটি বিমানবন্দরের নাম। মাঝে কি থাকলো, এই যে নজদ। এই নজদ হচ্ছে আরব উপদ্বীপের উচ্চতম মালভূমি। আরব উপদ্বীপের উচ্চতম মালভূমি হচ্ছে এই নজদ। তাহলে আরব উপদ্বীপের উচ্চতম মালভূমির নাম কি বললে আমরা কি বলতে পারবো, নজদের কথা বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে মালভূমিটা কি, এটা আমাদের জন্য সচক্ষে দেখার সুযোগ হয়নি এই কারণে, কারণ বাংলাদেশে এই ধরনের ভূমিরও নেই। তো মালভূমি বলতে সমতলের তুলনায় উঁচু এবং পাহাড়ের তুলনায় নিচু, কিন্তু এই অঞ্চলটা হচ্ছে সমতল। সমতলের তুলনায় উঁচু, পাহাড়ের তুলনায় নিচু, এরকম একটা জায়গা, কিন্তু জায়গাটা কি সমতল ভূমি হলে আমরা কেবল এটাকে মালভূমি হিসাবে আখ্যায়িত করতে পারবো। আর আরেকটা হচ্ছে কি আন আশা। এই সবগুলো মিলে মধ্য আরব, বেশিরভাগ অঞ্চল পার্বত্যময় হওয়ায় এই মধ্য আরবটাকে আমরা পার্বত্য অঞ্চল হিসেবে আখ্যায়িত করছি। থাকলো কি উর্বর অঞ্চল। তাহলে উর্বর অঞ্চল বলতে আমরা কাকে বুঝছি, দক্ষিণ আরব। এখন আমরা দেখবো এই দক্ষিণ আরবে কি কি আছে। এখানে আমরা তিনটা প্রদেশ পাবো, হাজরামাউত, তারপরে আমরা পাবো কি ইয়েমেন, তারপরে আমরা কি পাবো ওমান।
এই তিনটা প্রদেশের সমন্বয়ে গঠিত দক্ষিণ আরব। এই দক্ষিণ আরব উর্বর অঞ্চল, এটা আমরা বুঝছি, অর্থাৎ এই অঞ্চলটায় ফসল উৎপাদনের পরিমাণ বেশি হয়, যার কারণে এই মধ্য আরবের তুলনায় মানুষের বসতির পরিমাণটা দক্ষিণ আরবে বেশি, অর্থাৎ দক্ষিণ আরবটা ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখন এই তিনটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয় কোথায়? ইয়েমেন নামক অঞ্চলটায়, যেটা আধুনিক আলাদা একটা রাষ্ট্র হয়েছে, ইয়েমেন আলাদা রাষ্ট্র, ওমান আলাদা রাষ্ট্র। কিন্তু যখন যে সময় কথা আমরা বলছি আরব উপদ্বীপ, তখন এটা আরব উপদ্বীপের মধ্যেই ছিল, ভিন্ন কোনো রাষ্ট্র ব্যবস্থা ওই সময় ছিল না। ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী। এই ইয়েমেন এই অঞ্চলটাকে বলা হয় সৌভাগ্য আরব। কি বলা হয়? সৌভাগ্য আরব। ইংরেজিতে যেটাকে বলে অ্যারাবিয়া ফেলিক্স, ইংরেজিতে যেটাকে বলে অ্যারাবিয়া ফেলিক্স। এটা হচ্ছে আরবের আপনার ভৌগোলিক পরিচিতি। তাহলে আমরা যদি আরেকবার এই বিষয়টা একবার বলতে চাই, তাহলে দেখেন, ভৌগোলিক পরিচিতির দিক থেকে আরব উপদ্বীপকে তিন ভাগে ভাগ করা হয়েছে: মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল আর উর্বর অঞ্চল। তাহলে আরবের পুরো অংশটা মরু অঞ্চল, উত্তর আরব অর্থাৎ আরবের উত্তর অংশটা মরু অঞ্চল। এখানে আমরা তিনটি মরুভূমি দেখা পাচ্ছি: আল নুফুদ, রাবাল খালি, আদ-দাহনা। আদ-দাহনাটা হচ্ছে লাল বালিপূর্ণ অঞ্চল, আর আরব উপদ্বীপের বৃহত্তম মরুভূমি হচ্ছে রাবাল খালি। মধ্য আরবের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছি, তার মধ্যে অন্যতম প্রদেশ হচ্ছে হেজাজ। হেজাজের মধ্যে রয়েছে মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা। আর হেজাজ প্রদেশের রাজধানী হচ্ছে মক্কা। নজদ হচ্ছে আরবের উচ্চতম বালুভূমি, আন আসা মধ্য আরবের একটা প্রদেশ। দক্ষিণ আরবে গিয়ে আমরা পাচ্ছি হাজরামাউত, ইয়েমেন, যার অর্থ সুখী, সৌভাগ্য আরব হিসেবে আখ্যায়িত করা হয়। ইংরেজি থেকে বলে অ্যারাবিয়া ফেলিক্স, ফসল উৎপাদনের জন্য। আরেকটা হচ্ছে ওমান, আর দক্ষিণ আরবটা হচ্ছে উর্বর অঞ্চল। আশা করি আরবের যে ভৌগোলিক পরিচিতি আর এই বিষয়গুলো দেখলে কনসেপ্ট আপনাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ ধন্যবাদ।